লাস্ট ক্লাসে কোন পর্যন্ত দেখানো হয়েছিল? পাবলিক প্রাইভেট আর আচ্ছা, তোমাদের মোটামুটি যে পর্যন্ত দেখানো হয়েছে মানে আমরা জাভার বেসিক থেকে হচ্ছিল এখন আমরা ওপির ফিচার অলরেডি কিছু দেখে ফেলছি। সো যে আমরা যেমন পাবলিক প্রাইভেট দেখছি যে কীভাবে অ্যাক্সেস মডিফায়ার দেওয়া যায়, যে আমরা হচ্ছিল একটা ক্লাসের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর মধ্যে কোন এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, কোন এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, আমরা সেই পারমিশনগুলো দিচ্ছি। সেগুলো হচ্ছে হলো যে আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে পাবলিক প্রাইভেট দিয়ে। সো এটা হচ্ছিল যে আমাদের এনক্যাপসুলেশন আমরা একটা ফিচার বলছিলাম। দেন আমরা দেখছিলাম হচ্ছিল পলিমরফিজম, হচ্ছিল যে মেথড ওভারলোডিং, আমরা যে কীভাবে হচ্ছিল একটা মেথডকে মানে একই নামে মাল্টিপল মেথড তৈরি করা যায়। দেন আমরা দেখছিলাম হচ্ছিল যে এই পাবলিক প্রাইভেট ভেরিয়েবলগুলোকে আমরা কনস্ট্রাক্টর দিয়ে কীভাবে মানে অ্যাক্সেস করতে পারি, অ্যাটলিস্ট মানে দ্যাট মিনস হচ্ছিল আমরা কনস্ট্রাক্টর দিয়ে কীভাবে এগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। বাট আমরা দেখছিলাম যে আসলে কনস্ট্রাক্টর দিয়ে আমরা ভ্যালুগুলো নিতে পারবো না, অথবা আমরা যদি সিঙ্গেল একটা ভ্যালু আপডেট করতে চাই তাহলে এটা আমাদের করা সম্ভব না। তো এই জন্য আমরা এগুলোর জন্য দেখছিলাম যে কিছু ভায়া মেথড আমরা তৈরি করছিলাম, সেগুলো হচ্ছে হলো গেটার অ্যান্ড সেটার। তো এই গেটার সেটার দিয়ে আমাদের হচ্ছে হলো আমরা এই ভ্যালুগুলোকে আপডেট করতে পারতাম। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেটুকু পড়ছি, ঠিক আছে। সো আমি জানি না তোমরা বাসায় কীভাবে মানে পড়ো, বাট বাসায় যে অ্যাটলিস্ট কিছু কোড লেখো, মানে না হলে পরীক্ষার সময় খুবই ডিজাস্টার অবস্থা হবে। তো আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, কারণ তোমরা অনেকেই হচ্ছে হলো বাসায় যে মানে কোড লেখো না, মানে অ্যাটলিস্ট আমি যে কোডগুলো করে দিই অ্যাটলিস্ট এটা যদি দেখে দেখে লেখো তাও কিছুটুকু মানে পরীক্ষার মধ্যে মার্ক তুলতে পারবে। বাট অনেকে করো কি যে মানে বাসায় যে এই জাস্ট দেখো এখানে দ্যাটস ইট, তোমরা বাসায় নিজে থেকে কোড লেখো না। যদি কোড না লেখো তাহলে তুমি স্ট্রাকচার বুঝতে পারবে না। তোমরা যে ক্লাস আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অনেকে হচ্ছে হলো এখানে লেখা দাও পাবলিক স্টাডি ভয়েড মেইন, ক্লাসের মধ্যে এটা লিখে দেবো, আবার এখানে লেখো পাবলিক স্টাডি ক্লাস ভয়েড সামথিং কী কী লেখো আনলে জানে, মানে এগুলা জাস্ট হয় হচ্ছে হলো অনলি তোমরা বাসায় যা কোড লেখো না। তো এখানে তোমাদের আমি বলতেছিলাম যে ক্লাসে তোমাদের নোট তুলতে হবে। ক্লাসে তুমি নোট তুললে বেটার, যদি তুমি মানে মনে না রাখতে পারো, অথবা বাসায় যে যদি এই ভিডিও আবার না দেখো তাহলে ক্লাসে নোট তুলে রেখো। দেখো আমি কিন্তু সবার মানে খাতায় যে আমি চেক করতে পারবো না যে তোমরা কী করতেছো না করতেছো, এটা আপ টু ইউ যে তুমি কীভাবে মানে কোর্সই করবে। হ্যাঁ, আমি তোমাকে এনফোর্স করতে পারি যে লাস্টে হচ্ছে তোমার ক্লাস নোট আমি চেক করবো, কিন্তু এভাবে আসলে ক্লাস হয় না, ঠিক আছে। আমি বারবার বলতেছি একটু বাসায় যেয়ে কোড লিখো। আচ্ছা, সো আমরা বলছিলাম যে আজকে পলিমরফিজম আমরা শুরু করব, যে আমাদের ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সের শুরু করার আগে আমরা জাস্ট ছোট একটা দুইটা টপিক দেখে নেই। একটা হচ্ছে হলো আমরা সিতে যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম তখন কীভাবে ডিক্লেয়ার করতাম মনে আছে? সিতে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতাম কীভাবে? যে ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারবো না, একবারে পার্মানেন্ট একবারে সেট করে রাখবো, মনে নাই? ডিফাইন সে ধরো এ অথবা ধরো সি সো এটা হচ্ছে আমরা যে হ্যাশ ডিফাইন দিয়ে আমরা হচ্ছে তৈরি করতাম, ঠিক আছে। সো এটা হলো কনস্ট্যান্ট। সেমভাবে আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি কনস্ট্যান্ট হচ্ছিল ফাইনাল কিওয়ার্ড দিয়ে। তুমি যদি কোনো মানে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় তার সামনে যদি ফাইনাল কিওয়ার্ডটা লিখে দাও তাহলে সেটা কনস্ট্যান্ট হিসাবে ডিক্লেয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করি সেম ধরো ফাইনাল ডাবল সো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। সো এটা হলো ফাইনাল ডাবল একটা ভেরিয়েবলের নাম, দেন একটা ভ্যালু। সো এরপরে তুমি এই ভ্যালু কোনো সময় চেঞ্জ করতে পারবে না। সো আমি এটা যদি এখন চেঞ্জ করে লিখি সি ইকুয়াল টু 10.23, সো এখানে আমাকে ইরর দিবে, কারণ তুমি এই ভ্যালু চেঞ্জ করতে পারবে না। সো কনস্ট্যান্ট এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলের ভ্যালু তুমি যখন ডিক্লেয়ার করবা তখনই তোমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হয়, এরপরে কোনো সময় চেঞ্জ করতে পারবো না। সো এই ফাইনাল কিওয়ার্ডটা দিয়ে আমি এটা সামনে ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করে আমি এই কাজটা করতে পারি। আচ্ছা,
সো এটা কিন্তু কাইন্ড অফ স্ট্যাটিকের মতন কাজ করে। স্ট্যাটিক ভেরিয়েবলটা কি, যে সব মানে অবজেক্টের জন্য সেম। ফাইনালটা কি সবার জন্য সেম না, তুমি যতবার অবজেক্ট তৈরি করবা এটা যদি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখো তাহলে সি এর ভ্যালু কি সব অবজেক্টের জন্য কি 15.25 থাকবে না? এটা কোনো সময় চেঞ্জ করতে পারবা? যখন একটা অবজেক্ট তৈরি করবো তখনই এটা ভ্যালু হবে হচ্ছে 15.25, যখন আর একটা ভ্যারিয়েবল তৈরি করবো তখনই এটা ভ্যালু হবে 15.25। সো বাট স্ট্যাটিক ভেরিয়েবলগুলো তুমি চেঞ্জ করতে পারবে। আমি যখন একটা ভেরিয়েবল স্ট্যাটিক করবো সেটা হলো ক্লাস ভেরিয়েবল, এই সবার জন্য গ্লোবালি ডিক্লেয়ার হবে সব অবজেক্টের জন্য, বাট ওটা আমি চেঞ্জ করতে পারবো, বাট ফাইনালটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। সো এদিক থেকে কিছুটুকু রিলেশন আছে, বাট এত বেশি না। আচ্ছা, সো ফাইনাল ভেরিয়েবল, আমি ফাইনাল কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবলকে যদি সামনে ডিক্লেয়ার করে দিই তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ফাইনালে শুধুমাত্র এই কনস্ট্যান্ট কাজ না, ফাইনালে আরও কাজ আছে। যখন আমরা ইনহেরিটেন্স দেখবো তখন দেখবো যে ইনহেরিটেন্সের মধ্যে আমরা ইনহেরিটেন্সটা অফ করতে পারি। আচ্ছা, ওটা আমরা নেক্সটে দেখবো, আগে ইনহেরিটেন্স আমরা শুরু করি। আচ্ছা, রাষ্ট্র, সো এটা তো কোনো মোশন আছে। আচ্ছা, আমরা এই তোমরা যখন ডাটা স্ট্রাকচার পড়ছো, ডাটা স্ট্রাকচারের মধ্যে আমরা যখন একটা পয়েন্টটা অ্যালোকেট করতাম, আমরা কীভাবে করতাম? মেমোরি অ্যালোকেট একটা মেথড ইউজ করতাম। মেমোরি অ্যালোকেট দিয়ে আমরা হলো পার্টিকুলার একটা মেমোরি অ্যালোকেট করতাম, দেন আমরা ওটা ইউজ করতাম। কোনো সময় যখন ডিলিট করা দরকার হতো ডিলিট করে আমরা মেমোরিটাকে ফ্রি করে দিতাম। ঠিক আছে, মেমোরিটা কেন ফ্রি করতাম? পয়েন্ট করে থাকতো, মানে মেমোরি ফ্রি করতে যে পয়েন্ট থাকতো না, না আমি মেমোরি ফ্রি করতাম কোন সময়, মানে একটা মেমোরি আমি অ্যালোকেট করছি পার্টিকুলার একটা সে স্ট্রাকচারের জন্য। এক্স্যাক্টলি, নতুন ভ্যালু ইউজ করার জন্য আমরা গান কেটে দিই কেন? নতুন গান যাতে সেভ করতে পারি, মানে মেমোরি ফ্রি করে দিই কেন? মেমোরি যাতে ওইটা আবার অন্য কোনোটার জন্য আমি ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সি সি প্লাস প্লাস এগুলোর মধ্যে হচ্ছে মেমোরি অ্যালোকেশন, মেমোরি ডিঅ্যালোকেশন, এটা কাইন্ড অফ নিজেকে করতে হবে। মানে তুমি কোনো সময় মেমোরি অ্যালোকেট করবো অথবা কোনো সময় মেমোরি ডিঅ্যালোকেট করে দিবা, স্পেশালি মেমোরি ডিঅ্যালোকেশনটা। এই দেখো আমি অনেক দেরি করে আসছি, তারপরে তুমি দেরি করে আসছো, আজকে না আজকে না নেক্সট। সো মেমোরি ডিঅ্যালোকেশনটা আমি হচ্ছে নিজে এটাকে করতে হইতো। ঠিক আছে, বাট জাভার মধ্যে এই কাজটা আমি নিজে করতে হয় না, মানে এই কাজটা অনেকখানি ইজি করে দিচ্ছে। যে জাভার মধ্যে তোমার মনে করো ডিঅ্যালোকেট করার জন্য আমার ফ্রি ওই পার্টিকুলার মেমোরিটা লিখে দিতে হতো, তাহলে ওই মেমোরিটা ডিঅ্যালোকেট হয়ে যেত। বাট জাভার মধ্যে এই কাজটা সিস্টেম অটোমেটিক করতে থাকে, সো তোমাকে এখানে কোনো কিছু হ্যান্ডেল করতে হবে না। সো তাহলে আমি তাহলে কেন পড়াচ্ছি? ভাই জাস্ট জানার জন্য যে আসলে মেমোরি অ্যালোকেশন ডিঅ্যালোকেশনটা কীভাবে হয়। ঠিক আছে, বাট তোমাকে কোনো কিছু হ্যান্ডেল করতে হবে না, তোমাকে কোনো সময় কোনো কিছু বলতে হবে না যে তুমি আমার মেমোরি ডিঅ্যালোকেট করে দাও। হ্যাঁ, তুমি যদি এক্সপ্লিসিটলি বলতে চাও সেটা বলতে পারো, বাট সিস্টেম থেকে একটা মডিউল আছে যে মডিউলটা অটোমেটিক্যালি সেটাকে আপডেট করতে থাকে, মানে সেটা চেক করতে থাকে যে আমার এখন মেমোরি ডিঅ্যালোকেশন দরকার আছে কি নাই। সো যখনই দেখবে যে কোনো মেমোরি মানে অযথা কোনো মেমোরি পড়ে আছে যেটা আসলে কোনো কাজে লাগতেছে না, তখনই সে কী করবে? মেমোরি ডিঅ্যালোকেশনটা কল করে দেবে। এটাকে বলা হয় গার্বেজ কালেক্টর। গার্বেজ কালেক্টর। সো আমার যখনই কোনো মানে এমন কোনো আমি মেমোরি লোকেশন পাবো যে মেমোরি লোকেশনটা আমার কোনো কাজে লাগতেছে না, তখনই সে অটোমেটিক্যালি সিস্টেম থেকে কল করবে গার্বেজ কালেক্টরকে। সে কী করবে? ওই পার্টিকুলার মেমোরিটাকে সে ডিঅ্যালোকেট করে দেবে। কথাটা বোঝা গেছে? সো এটাই হচ্ছে হলো গার্বেজ কালেক্টর। আচ্ছা, এখন গার্বেজ কালেক্টরটা কোন সময় কল করবে, মানে সিস্টেম কোন সময় কল করবে যে আমরা এখন গার্বেজ কালেকশন করার দরকার আছে? এটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা রেফারেন্স করছিলাম না, এই রেফারেন্সটা দিয়ে আমাদের কাজ করা হয়। সো ফর এক্সাম্পল ধরো আমরা তো বক্স ক্লাস করছিলাম। তো ধরো আমাদের কাছে 3টা অবজেক্ট আছে বক্স ক্লাসে। দেন ধরো B1 একটা, B2, ধরো এই সবগুলোর মধ্যে উইথ হাইট ডেপথ আছে, এগুলো আমি লিখলাম না। ঠিক আছে, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ধরো ওই ভেরিয়েবল 3-4টা, তারপরে হলো যে মেথডগুলো আছে সেই সবগুলোই ডিক্লেয়ার করা আছে। তো তাহলে B1 পয়েন্ট করতেছে A1 এর লোকেশনে, B2 এখানে, B3 এখানে। ঠিক আছে, তো এটা আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করলাম তখন আমার জন্য পার্টিকুলার এই অবজেক্টটা মেমোরিতে অ্যালোকেট হয়ে গেল, এন্ড আমি এখন এটাগুলো ইউজ করতে পারবো। তো যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি।
তো আমি কিন্তু বারবার বলতেছি, আমরা যে পর্যন্ত অবজেক্ট ক্রিয়েট করতে না পারবো ওই যে নিউ ক্লাস দিয়ে, সে পর্যন্ত কিন্তু আমার ওই অবজেক্টের ভিতরে যে এলিমেন্টগুলো, ইন্টারনাল যে ভেরিয়েবলগুলো, মেথডগুলো, এগুলো কিন্তু কোনো সময় ক্রিয়েট হবে না। আমি যখনই নিউ দিয়ে অবজেক্টটাকে ইনিশিয়েট করবো তখনই কেবলমাত্র আমার ওই ইন্টারনাল ভেরিয়েবলগুলো তৈরি হবে। এটা বুঝে গেছে? এখন জাস্ট একটু এখন খেয়াল করবো, আমি যদি b1 ইকুয়াল টু b2 দিই কি হবে? b2 এর ভিতরে যা আছে সব এখানে চলে আসবে, মানে এটার ভ্যালু সবগুলা এটার মধ্যে চলে আসবে। কার ভ্যালু চেঞ্জ হবে, b1 না b2? b1 ভ্যালু চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে। b1 একটু চেঞ্জ হবে, বাট b1 এর কি ভ্যালু চেঞ্জ হবে? রেফারেন্স চেঞ্জ হবে না? দেখো আমি বারবার বলতেছিলাম, প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে ভ্যালু পাস হয়, নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে, নন প্রিমিটিভ কোনগুলা, ক্লাস টাইপের যে ভেরিয়েবলগুলা, এগুলার ক্ষেত্রে অনলি পাস হচ্ছিল রেফারেন্স। আমি কিন্তু বারবার বলছি, প্রিমিটিভের ক্ষেত্রে পাস হয় ভ্যালু, নন প্রিমিটিভের ক্ষেত্রে পাস হয় রেফারেন্স। বুঝা গেছে? তো এখানে রেফারেন্স পাস হচ্ছে, আমরা কিন্তু এখানে এটা কিন্তু যে সাথে সাথে তোমাকে একটু সুবিধা করে দিচ্ছে, তার সাথে সাথে কিন্তু কিছু কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছে। তো আমি যখন এভাবে লিখতেছি, আমি কিন্তু জানি না এটা লেখা থেকে, কিন্তু আমি জানি না যে এটা আসলে কি নন প্রিমিটিভ না প্রিমিটিভ। আমাকে দেখতে হবে এটা টাইপটা কি, কিন্তু আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এটা টাইপটা হচ্ছে বক্স টাইপের ক্লাসের টাইপ, ঠিক আছে? তাহলে বক্স টাইপের ক্লাসটা কি, নন প্রিমিটিভ। সো এখানে হলো রেফারেন্স পাস হবে। সো এখানে দেখো নন প্রিমিটিভ প্রিমিটিভের জন্য এখানে সবকিছু কিন্তু সেম, কিন্তু আগে কিন্তু আমাদের যে পয়েন্টার লিখতে হতো, তখন আমরা যে স্টার দেখে বুঝতে পারতাম এটা পয়েন্টার। সো এখানে হচ্ছিল মানে মেমোরি পাস হবে, মানে মেমোরি অ্যাড্রেস পাস হবে, ওখানে ভ্যালু পাস হবে না। সো আমাকে ওই পয়েন্টার আমরা ইউজ করতাম, ওটা দেখে কিন্তু বুঝতে পারতাম। বাট এখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই, এখানে দেখতে হবে হচ্ছিল তোমার টাইপটা কি, তাহলে তুমি বুঝতে পারবা যে এটা প্রিমিটিভ না নন প্রিমিটিভ। দ্যাট মিন্স এখানে কি ভ্যালু পাস হবে নাকি রেফারেন্স পাস হবে, এটা কিন্তু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে এখানে আমার পাস হচ্ছে রেফারেন্স, এন্ড রেফারেন্স পাস হচ্ছিল b1 এ। তাহলে কার রেফারেন্স চেঞ্জ হবে? b1 এর রেফারেন্স চেঞ্জ হবে, কারণ এই সাইডে যেটা থাকে তার ভ্যালু চেঞ্জ হবে না। আমি যদি লিখি a = 5, এটা হচ্ছে না বাবা, b = 10, a = b যদি লিখি, তার কার ভ্যালু চেঞ্জ হবে? a এর ভ্যালু চেঞ্জ হবে, এবং b এর ভ্যালু এর ভ্যালু মধ্যে থাকবে। তাহলে কি সেম এখানে কি b1 এর রেফারেন্স চেঞ্জ হবে, এবং b1 এর কার রেফারেন্স থাকবে? b2। তাহলে b2 যে জায়গায় পয়েন্ট করতেছে, আমি কি সে জায়গায় পয়েন্ট করব না? ঠিক আছে? এখন দেখো, এখন এই পোরশনটু, এই মেমোরির কোনো রেফারেন্স আছে? কেউ পয়েন্ট করতেছে, কোনো ভেরিয়েবল পয়েন্ট করতেছে? তাহলে যদি কোনো ভেরিয়েবল পয়েন্ট না করে, ওটা নিয়ে তুমি কোনো সময় কাজ করতে পারবা? ওটার ভিতরে জিনিস আপডেট করতে পারবা? ওটা মেথডকে তুমি কল করতে পারবা? কি দিয়ে কল দিবা? তোমার তো একটা অবজেক্ট দিয়ে, ডট দিয়ে তোমার কল দিতে হবে, কিন্তু ওটা তো কেউ রেফারই করতেছে না, তাহলে ওটা জীবনে আর কল হবে? তাহলে এটাই হচ্ছে হলো গার্বেজ স্টোর, এটাই হচ্ছে হলো মেমোরি, যে মেমোরিটাকে আমাদের ডিঅ্যালোকেট করতে হবে। যখনই এরকম একটা রেফারেন্স 0 টাইপের মেমোরি লোকেশন সে পাবে অথবা অবজেক্ট পাবে, তখনই সিস্টেম থেকে মেমোরি ডিঅ্যালোকেশন, দ্যাট মিন্স গার্বেজ কালেক্টরটাকে কল করবে, সেই করবে কি এগুলোকে রিমুভ করে দেবে। সো এখানে তোমার কোনো কিছু করা দরকার নেই। সে যখনই দেখবে যে এখানে কোনো এরকম একটা মানে গার্বেজ আছে যেটা হচ্ছে হলো কেউ রেফার করতেছে না, তখনই সেটাকে ডিঅ্যালোকেট করে দেবে। এইবার একটু বলো, যদি আমি লিখি b1 = b3, তাহলে কোনটা গার্বেজ কালেক্টেড হবে? মানে কোনটা, এইটা নাকি এটা? মানে আমি এভাবে বলি, 1 নাম্বার মেমোরি লোকেশন আর 2 নাম্বার? আমি এটা b1 = b3 দেওয়ার পরে এটা আসলে কি চেঞ্জ হয়ে এখানে চলে যাচ্ছে, বাট এটা রেফারেন্স টপিক 0 হচ্ছে।
বুঝা গেছে? তো এই যে দেখো এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচার ইউজ না করে করলে তখন তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে কে কাকে পয়েন্ট করতেছে, তো তুমি ট্র্যাক রাখতে পারবে না। সো যখনই তোমাদের এরকম রেফারেন্স টাইপের কোশ্চেন থাকবে, 5/ভ্যালু টাইপের কোশ্চেন থাকবে, অথবা অ্যাটলিস্ট 5/ভ্যালু তুমি এমনি বুঝতে পারবা, রেফারেন্স টাইপের যখন কোশ্চেন থাকবে এরকম ম্যাপ করে করবা যে কে কাকে পয়েন্ট করতেছে, অ্যাটলিস্ট এটা যাতে ম্যাপ রাখা যায়। তাহলে যখন কোনো আপডেট হবে তাহলে তুমি অ্যাকুরেটলি আপডেট করতে পারবা। বুঝা গেছে? আমি বারবার বলতেছি রাফের মধ্যে এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করে নিবা, এটা জাস্ট তোমার সুবিধার জন্য, নাথিং এলস। আমি কিন্তু এটার মধ্যে মার্কিং করবো না, ঠিক আছে? বুঝা গেছে? এবার তো গার্বেজ কালেক্টর কোন সময় হবে? আচ্ছা, এখন গার্বেজ কালেক্টরের মধ্যে কাইন্ড অফ ইয়ের একটা ফিচার আছে জানো, এই যে মানে তুমি চাইলে কিছু দেওয়া যায় না, রিমাইন্ডার রাখা যায় না, মানে তোমার মোবাইলে জাস্ট নর্মালটা চিন্তা করো, তুমি মোবাইলে রিমাইন্ডার রেখে দিতে। আবার অনেক সময় কিছু অ্যাপ আছে যেগুলো হচ্ছিলো তুমি প্রিডিফাইন্ড কিছু পোস্ট লিখে রাখতে পারবা, মানে তুমি পোস্ট লিখে রাখতে পারবা, এটা টাইম দিয়ে দেবা, কিছুক্ষণ পরে ওইটা নিজেই তোমাকে পোস্টটা অটোমেটিক তোমার ফেসবুকে পোস্ট করে দেবে। আমি ধরো তুমি এভাবে করতে চাও যে তুমি মারার আগে চেকিং দিয়ে দিতে চাও যে মারা যেতেছে, ফিলিং গুড, ঠিক আছে, এই টাইপের। সো এখানেও এই কাইন্ড অফ এরকম কাজটা করা যায়, মানে তুমি মেমোরিতে ডিএলোকেট হয়ে যাচ্ছে একটা লোকেশন, ওর সময় তুমি চাইতে পারো যে তুমি কিছু কাজ করতে চাও, ঠিক আছে, মেমোরি ডিএলোকেট করে দিচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে কিছু মেথড আছে, কিছু ভেরিয়েবল আছে, এখন তুমি যাও যে সে মনে করো মেমোরিটা ডিলিট হয়ে যাওয়ার আগে তুমি একটা স্ট্যাটাস দিবা, মানে তুমি একটা কিছু প্রিন্ট করবা, সামথিং কিছু প্রিন্ট করবা, অথবা কোনো একটা কাজ করবা, এই কাজটা যদি করতে চাও তাহলে এখানে একটা স্পেশাল মেথড আছে, যে মেথডটা অটোমেটিক কল হবে, ঠিক আছে, ওটাকে বলা হয় ফাইনালাইজ মেথড। এই মেথডটা আসলে অলরেডি লিখে রাখছে একজন, ঠিক আছে, কে লিখে রাখছে? অবজেক্ট ক্লাস। আচ্ছা, ওগুলো আমি পরে আসতেছি। ধরো ফাইনালাইজ মেথডটা কোনোভাবে আসতেছে, আমরা এটা নেক্সটে দেখবো যে কীভাবে আসতেছে, ঠিক আছে। আপাতত ধরো যে ফাইনালাইজ নামে একটা মেথড আছে, যে মেথডটা কোনোভাবে আসতেছে, কোনোভাবে লেখা যায়, দ্যাটস ইট, এটুকু আপাতত ধরো। এখন এই মেথডটা কোন সময় কল হবে? যখন মেমোরিটা ডিঅ্যালোকেট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আমার যখন মেমোরিটা এরকম রেফারেন্স কাউন্টটা 0 হয়ে যাবে, তখন কি গার্বেজ কালেক্টর এটাকে কল দিবে, গার্বেজ কালেক্টর কল দেওয়ার সাথে সাথে এটা কি করবে? মেমোরিতে ডিঅ্যালোকেট করে দিবে। আর এটার মধ্যে এরকম একটা মেথড আছে যেটা হলো কাইন্ড অফ সেন্স করে যে যখন আমাকে বলবে যে মেমোরিটা ডিঅ্যালোকেট করে দাও, তখনই ওই মেথডটা কল হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? সো এই কাজটা করা যায় হচ্ছে ফাইনালাইজ নামে একটা মেথড দিয়ে। সো এই দেখো ফাইনালাইজ নাম কিন্তু মিল আছে, ফাইনালাইজ। সো এটা কল হবে কোন সময়? যখন আমার এটা মেমোরি থেকে ডিঅ্যালোকেট হয়ে যাবে। এখন ধরো আমরা সলিউশন ক্লাসে যদি একটু যাই, আচ্ছা আমি নতুন একটা সলিউশন ক্লাস তৈরি করি, আজকের জন্য একটা প্যাকেজ তৈরি করি, আমি নিউ প্যাকেজ ধরো এরকম আমি সিম্পল দুইটা ক্লাস তৈরি করলাম। একটা হচ্ছে হলো ইউনিভার্সিটি সলিউশন, যেখানে আমি হলো স্টুডেন্ট স্টুডেন্ট একটা আইডিয়া দিলাম,
ও আচ্ছা সরি, আচ্ছা দুইটা জাস্ট আমি ভেরিয়েবল অবজেক্ট তৈরি করলাম, একটা হলো স্টুডেন্ট 1 একটা স্টুডেন্ট 2, ঠিক আছে, S1 S2 দিয়ে দিলাম, আর এখানে একটা অবজেক্ট আছে, জাস্ট একটা ভেরিয়েবল নেই, এটা আমরা পরে দেখবো আপাতত। আচ্ছা সো S1 S2 এখানে ডিক্লেয়ার হয়েছে, এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, আমি এখানে ভ্যালু সেট করছি। দেন এই যে এই লাইনটা, এগুলো যখন চারটা লাইন এক্সিকিউট হয়ে যাবে, দেন এই লাস্ট লাইনটা মেইন মেথডে যখন লাস্ট লাইনে আসবে, তখন এটা যখন বের হয়ে যাবে, তখন S1 আর S2 কি এক্সিস্টেন্ট থাকবে, তখন গার্বেজ কালেক্টরটা কল হয়ে যাবে, ঠিক আছে, কারণ এখান থেকে S1 আর S2 দরকার নেই, তখন সে মেমোরি থেকে ডিলিট করে দেবে। বাট এখন কথা হচ্ছে হলো যে গার্বেজ কালেক্টরটা কোন সময় কল হবে, প্লাস কাকে আগে মেমোরি থেকে বের করে দেবে, এটা আসলে ডিপেন্ড করে সিস্টেমের উপর, মানে যে গার্বেজ কালেক্টরটা করতেছে তার উপর। সে S1 কে আগে ডিলিট করে দিতে পারে, S2 কে আগে ডিলিট করতে পারে, অথবা এটা যে প্রোগ্রামটা শেষ হয়ে গেল তার সাথে সাথে গার্বেজ কালেক্টরটাকে কল দিতে পারে, অথবা তার 5 মিনিট পরেও গার্বেজ কালেক্টরটা কল দিতে পারে। এটা তার নিজের প্রিডিফাইন্ড কিছু মানে শিডিউল আছে, তখন সে কল দিবে। যে একটা রেফারেন্স কাউন্ট 0 হয়ে গেল সাথে সাথে কল দিবে এরকম না, কিছুক্ষণ পরে টাইম নিয়েও কল দিতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি বলছিলাম যে গার্বেজ কালেক্টর কল হইলে এখানে একটা স্পেশাল মেথড আছে, যে মেথডটা অটোমেটিক কল হয়ে যায়, এটার নাম হলো ফাইনালাইজ মেথড। এটা অলরেডি কেউ লিখে রাখছে, বাট এটা আমরা তাও ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এই মেথডটা ডিক্লেয়ার করা যে হচ্ছিল ফাইনালাইজ, যদি লেখো ফাইনাল লিখলেই চলে যাবে, ফাইনাল না কিন্তু ফাইনালাইজ এটা লিখলে এরকম একটা মেথড ডিক্লেয়ার হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, আপাতত মানে এই ওভারের এটা বাদ দাও, আমরা যদি ইনহেরিটেন্স করবো তখন এই ওভারের জিনিসটা দেখবো। আচ্ছা প্রোটেক্টেড, ওই যে আমি কি বলছিলাম 3 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, অ্যাকচুয়ালি 4 ধরনের আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। ডিফল্ট মানে কোনো অ্যাক্সেস মডিফায়ার না হবে, এগুলো ডিলিট করে দেবে। আচ্ছা প্রোটেক্টেড আপাতত ধরো এটা কাইন্ড অফ হলো প্যাকেজ পাবলিক এরকম বলা হয়, মানে প্যাকেজ মানে হলো একই প্যাকেজের মধ্যে যদি থাকে ক্লাসগুলা, তাহলে এগুলা পাবলিকের মতন কাজ করে। সো এটা আমরা পরবর্তীতে দেখবো, আপাতত পাবলিক প্রাইভেটে আমরা থাকি। আর ক্লোজেবল এগুলো হচ্ছে হলো এক্সেপশনের জন্য, সো এগুলো আপাতত বাদ দিয়ে দেবে, এই যে দুইটা কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড তাও আপাতত কি ভয়েড ফাইনালাইজ আছে। এন্ড এই লাইনটাও আমি আপাতত অফ করে দিই, এই লাইনটা আসলে কাজ কি করে ওটা আমরা নেক্সটে দেখবো। এখানে আমি জাস্ট একটা প্রিন্টএফ দিয়ে দিই, এস আউট, এখানে স্টুডেন্ট আইডি প্লাস ঠিক আছে। তাহলে যখনই মেমোরি থেকে সে ডিলোকেট হয়ে যাবে সাথে সাথে এটাকে সে কল দিয়ে দেবে, এমন এই জিনিসটা প্রিন্ট করে দেবে। তাহলে আমি বুঝতে পারবো যে কার স্টুডেন্ট আইডি, আমি জানি স্টুডেন্ট সেট করছে, একটা হলো S1 একটা S2, তাহলে আমি বুঝতে পারবো যে কার অবজেক্টটাকে গার্বেজ কালেক্টেড করছে, ঠিক আছে। এখন আমরা এখানে আসি, এখন আমি একটু আগে কি বলছিলাম যে গার্বেজ কালেক্টেড কল হবে কোন সময়, এটা আমি কিন্তু জানি। তো ধরো আমি যে এই লাইনটা যদি লিখি S1 = S2, তাহলে কার রেফারেন্স চেঞ্জ হবে, S1 এর। আর কোন অবজেক্টটা গার্বেজ কালেক্টেড হলো, S1 এর, ঠিক আছে। এখন আমাদের এটা খুবই ছোট দুইটা, এর জন্য আমরা কিন্তু মুখোমুখি করে ফেলতে পারছি, কিন্তু যদি এরকম 3টা লিস্ট যদি হয়ে যায় আর এরকম যদি স্টেটমেন্ট আর অনেকগুলো থাকে, তাহলে আমি প্রেফার করবো এরকম একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করে দেন তুমি রেফারেন্সটা ড্র করো, ঠিক আছে। তো এখন হচ্ছিল S1 একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে S1 এর মেমোরি যে লোকেশনটা ছিল সেটা রেফারেন্স কাউন্ট 0 হয়ে যাবে। সো জেনারেলি এটা কল হওয়ার কথা এখন ফাইনালাইজ মেথডটা যখন গার্বেজ কালেক্টর কল হবে। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে গার্বেজ কালেক্টর কোন সময় কল হবে এটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না। সো এখন তুমি জাস্ট একটু যদি চেক করে দেখো, আমি রান দিলাম, কোনো প্রিন্ট করছে। কিন্তু আমি কি বলছিলাম, যখনই মেমোরি মানে মেমোরি রেফারেন্স কাউন্টটা 0 হয়ে যাবে তখনই গার্বেজ কালেকশন কল হবে অ্যান্ড সেটাকে মেমোরি থেকে ডিলিট করে দেবে। কিন্তু গার্বেজ কালেক্টর এখানে কল করছে, জানি কল হওয়ার কথা, কল করছে, বাট কোন সময় কল হচ্ছে এটা আমি জানি না, হয়তো কল করার আগেই আমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো কোন সময় কল হবে এটা কিন্তু তুমি নিজে স্পেসিফাই করতে পারবে না। হ্যাঁ তুমি স্পেসিফাই করতে পারবে, তুমি যদি গার্বেজ কালেক্টরের ইন্টারনাল যে পোর্টগুলো আছে সেগুলো তুমি একটু চেঞ্জ করে দাও, প্যারামিটার যেগুলো আছে সেগুলো যদি একটু চেঞ্জ করে দাও। বাট তুমি যদি এগুলো চেঞ্জ না করো তাহলে বাই ডিফল্ট সেটা কোন সময় কল হবে সেটা এটা তার উপর, বাট কল হবে, বাট কোন সময় কল হবে এটা তুমি নিজে বলতে পারবে না, ঠিক আছে। বাট তুমি নিজে যদি চাও যে আমার এখন মনে করো এই মানে গার্বেজ অনেকগুলো চলে আসছে, তো তুমি মনে করলে যে আমার এখন গার্বেজ কালেকশন কল করা দরকার, ইভেন তো তুমি জানো যে গার্বেজ কালেকশন সামনে কোনো এক সময় কল হবে, বাট তুমি ওই পর্যন্ত ডিলে না করে তুমি এখনই গার্বেজ কালেকশন কল করে দিতে চাও।
তো এটা যদি কল করতে চাও, এটা খুবই ছোট্ট একটা ফাংশন আছে, সেটা হলো সিস্টেম ডট জিসি। সো এটা যখনই তুমি কল করে দেবা, সে ভবিষ্যতে কল করুক না করুক, এখন এই মুহূর্তে সাথে সাথে এটা কল হয়ে যাবে। এটা কাইন্ড অফ একটা মেথড হবে। এটা কল হবে, সে ভিতরে যখন চেক করে দেখবে যে এই মোমেন্টে এমন কোনো মেমোরি লোকেশন আছে কি না যেটা রেফারেন্স কাউন্ট 0 হয়ে গেছে। যদি 0 হয়ে থাকে তাহলে তুমি সেটাকে রিমুভ করে দেবে। বুঝে গেছে? সো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে এটা প্রিন্ট হচ্ছে S1 গার্বেজ কালেক্টর। সো এখন আমাকে মাস্ট সে কল করবে, বাট আগে কিন্তু সে হয়তো কল করতো, বাট আমি কিন্তু জানি না যে সে কল করছে কি করে, অথবা আমাকে করবে কিনা, অথবা কোন সময় করবে। কিন্তু তুমি যখন সিস্টেম ডট জিসি দিচ্ছ, তখন মাস্ট বি সে কল করবে। ঠিক আছে? একই সাথে ও এটা এখন কোন সময় কাকে, মানে কোনটাকে আগে মেমোরি থেকে রিমুভ করবে, কোনটাকে পরে করবে, এটা তুমি এখানে মানে এই মুহূর্তে এই কল দিয়ে তুমি এটা সেট করতে পারবা। তখন এটার জন্য আবার ওইটার ভিতরে দিয়ে আবার প্যারামিটার চেঞ্জ করতে হবে, প্যারামিটার চেঞ্জ করতে হবে। বাট বাই ডিফল্ট হচ্ছে হলো তুমি যদি এই প্রত্যেকটা পরে করো তাহলে ওইটার সাথে সাথে নিয়ে নেবে। বাট যদি এটার আগে তুমি যদি দুইটা করে ফেলো, তাহলে কাকে আগে করবে এটা তুমি স্পেসিফাই করতে পারবে না এখানে। ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট একটা জিনিস আমাকে অ্যান্সার তো একটু মানে চিন্তা ভাবনা করে অ্যান্সার দেবা। এখন যদি সে ধরো আমি এই লাইনটা যদি লিখি S1 ইকুয়াল টু নাও, তাহলে কি প্রিন্ট হবে? জাস্ট এটা বলো, কয়টা লাইন প্রিন্ট হবে? দুইটা লাইন না একটা লাইন? মানে S1 যদি গার্বেজ কালেক্টেড হয় তাহলে কি প্রিন্ট করবে? S1 গার্বেজ কালেক্টেড। S2 যদি গার্বেজ কালেক্টেড হয় তাহলে কি প্রিন্ট করবে? S2 গার্বেজ কালেক্টেড। এখন আমি যদি এই লাইনটা লেখার পরে কয়টা লাইন প্রিন্ট করব? একটাও না, দুইটা লাইন। চিন্তা ভাবনা করো তাড়াতাড়ি, নাহলে একটু ড্র করো। না হলে দেখো যে S1 একটা ক্রিয়েট করো, তারপরে S2 একটা ক্রিয়েট করো, তারপরে S1 এর রেফারেন্স চেঞ্জ করো, তারপরে S1 এর মধ্যে নাম রাখো। যে কোনো যে কোনো একটা, যে কোনো একটা হবে, একটা হবে না, একটা হবে না। কয়টা হবে? একটা হবে না। কোনটা? যে কোনো একটা হবে। বাবা বাবা বললাম যে একটা ই তৈরি করে নাও, S1 এখানে পয়েন্ট করতেছে, S2 এখানে পয়েন্ট করতেছে। আর ভেরিয়েবলগুলো লিখতাম না, কারণ আমরা এখানে ভেরিয়েবল কোনো আপডেট করতেছি না। যদি রেফারেন্স দিয়ে তোমরা ভেরিয়েবল আপডেট করো তাহলে ভিতরে ভেরিয়েবল ভ্যালুগুলো লিখে রাখবে। আচ্ছা, এখন আমি এই লাইনটা যখন আমি এক্সিকিউট করলাম, তাহলে কি S1 এর রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে কোথায়? S2 তে। তাহলে S2 তে পয়েন্ট করলো, তাহলে এটা তো রেফারেন্স কাউন্ট 0। এটা জীবনে কেউ আমরা রেফার করতে পারবে না, সম্ভব না। কারণ এরপর যদি S1 কে তুমি যদি S3 তে রাখো, তাহলে S1 এর মধ্যে রেফারেন্স আছে এখন এইটা, তাহলে S3 এর মধ্যে ওটা চলে যাবে। এটাকে জীবনে তুমি রিলেট করতে পারবে না, কারণ এটা যখন একবার রেফারেন্স কাউন্ট 0, এটা কিন্তু পয়েন্টটা শেষ। কথা বুঝা গেছে? সো তাহলে এটা মাস্ট বি প্রিন্ট করবে, তাহলে এটা প্রিন্ট হবে। তাহলে S1 গার্বেজ কালেক্টর এটা প্রিন্ট হবে, এটা মাস্ট প্রিন্ট হবে। ঠিক আছে? এবার আমি কি করতেছি? S1 ইকুয়াল টু নাম রাখতেছি, তাহলে S1 নাম রাখলে এটা বাদ হয়ে এটা ইকুয়াল টু নাম হয়ে যাবে। এটা রেফারেন্স কাউন্ট 0 হয়েছে, তাহলে কয়টা লাইন প্রিন্ট হবে? একটা না, দুইটা হলে কি হবে?
এইটা যখন গার্বেজ কালেক্টর হবে তখন এটার ভিতরে যে ফাইন্যান্স মেথডটা লেখা আছে সেটা কল হবে। এটা যখন গার্বেজ কালেক্টর হবে তখন এটার ভিতরে যে ফাইন্যান্স মেথড লেখা আছে সেটা কল হবে। এটা ফাইন্যান্স মেথড কল হবে, এটা গার্বেজ কালেক্টর হবে। এটা ভেরিয়েবলের রেফারেন্স চলে, ভেরিয়েবল চলে গেছে, এটা গার্বেজ কালেক্টর হবে কাইন্ড অফ। মনে করো দুজন ফ্রেন্ড এ ফ্রেন্ড বি, ফ্রেন্ড এ সাপোর্ট করে ধরো মনে করো বাংলাদেশ টিমকে, ফ্রেন্ড বি সাপোর্ট করে মনে করো অস্ট্রেলিয়ান টিমকে। এখন ফ্রেন্ড এ কোনো মানে ফ্রেন্ড বি ধরো কোনো কারণে অস্ট্রেলিয়ান টিমকে সাপোর্ট না করে বাংলাদেশ সাপোর্ট করতেছে, তাহলে ধরো তার ওইটা অস্ট্রেলিয়ান টিমের একটা সাপোর্টার কমে গেলে অথবা কোনো সাপোর্টার না থাকলে বাদ হয়ে যাবে, তাহলে অস্ট্রেলিয়ান টিম শেষ, বাদ হয়ে গেল। মানে অস্ট্রেলিয়ান টিম ধরো এরপর থেকে ক্রিকেট কাপ মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলবেই না, ওই একটা মানে মাত্র একটা সাপোর্টারই আগে ছিল, ঠিক আছে? মানে ধরো জাস্ট আনরিয়ালিস্টিক ধরো, বাট জাস্ট ধরো। তাহলে এখন বাংলাদেশ টিমের মধ্যে কয়টা মানে কয়জন সাপোর্টার? 2 জন সাপোর্টার। এর মধ্যে ধরো ওই যে আগের যে সাপোর্টার আছে সে এখন ধরো সাপোর্ট করাই শেষ করে দেবে, কাউকে সাপোর্ট করতেছে না, তাহলে বাংলাদেশ টিমের সাপোর্ট করে থাকবে একটা। তাহলে ওই এ পার্সন চলে গেছে, তার জন্য কি মানে বাংলাদেশ টিম গার্বেজ কালেক্টেড হয়ে যাবে? না, কারণ তারও এখন একটা ফ্যান আছে। সো অবজেক্ট নাল হয়ে গেছে অথবা অবজেক্টের রেফারেন্স চলে গেছে, মানে অবজেক্টের ভেরিয়েবল রেফারেন্স চলে গেছে, দ্যাট মিনস এটা না যে তার জন্য গার্বেজ কালেক্টেড হবে। মেমোরি লোকেশনের জন্য গার্বেজ কালেক্টেড হয়, আমাকে দেখতে হবে যে ওই পার্টিকুলার ওই মেমোরিটা রেফারেন্স কাউন্ট 0 হয়েছে কিনা। সো তুমি যদি এখন কল দাও দেখবে যে আগের মতনই ওই একটা লাইনই প্রিন্ট করবে। বা তুমি যদি S2 কেও নাল করে দাও তখন সেকেন্ড লাইনটা প্রিন্ট করবে, কারণ কি S2 কে নাল করে দিলে তখন কি এই যে এটা চলে যাবে, এটা নাল হয়ে যাবে, তখন কি এটা রেফারেন্স কাউন্ট 0 হয়ে যাবে। দেন কল হবে হচ্ছিল S2 গার্বেজ কালেক্টর। বাট কোন অর্ডারে করবে সেটা তুমি জানো না। হ্যাঁ, আগের S1 গার্বেজ কালেক্টর থাকবে, বাট কোন অর্ডারে প্রিন্ট হবে সেটা কিন্তু জানো না। মনে করো আমি S2টা লিখলাম, গার্বেজ কালেক্টরই কল করেন। তো দেখো S1 আগে রেফারেন্স কাউন্ট 0 হয়েছে, কিন্তু S2টা আগে গার্বেজ কালেক্টেড করছে না, তাহলে এটা S1 হইতে পারতো, বাট কোনটা আগে করবে সেটা তুমি স্পেসিফাই করতে পারবে না। বাট গার্বেজ কালেক্টর হবে, দুইটাই গার্বেজ কালেক্টর হবে, কারণ তুমি যখন এই লাইনটা লিখে দিচ্ছ তখন সে মাস্ট গার্বেজ কালেকশনকে কল দিবে, রেফারেন্স কাউন্ট যেগুলো 0 সেগুলোকে নিয়মিত রিমুভ করবেই, বাট কাকে আগে করবে কাকে পরে করবে সেটা তুমি স্পেসিফাই করতে পারবে, ঠিক আছে? তো গার্বেজ কালেকশন বোঝা গেছে। তো রেফারেন্স কিন্তু আমি আবার রিভিউ দিলাম। তো আমি জানি না বাসার মধ্যে কোশ্চেন সলভ করছো কিনা, এই বন্ধটা আসতেছে আবার বৃহস্পতিবার থেকে, তখন একটু চেষ্টা করো। আচ্ছা, এনসিএস দিয়ে কারা কারা রেজিস্টার করছিলাম? টিম জোরে হাত তোলো, তোমরা তো মানে সেলিব্রিটি পাবো। থ্যাংক ইউ। তো আগামীকালকে হচ্ছে হলো তোমাদের প্রিলিমিনারি কন্টেস্ট, ঠিক আছে? যারা করো নাই তারা ফার্স্ট অফ অল হচ্ছে হলো মানে ফার্স্ট টাইম আমাদের ইউএ থেকে হচ্ছে হলো 80টা টিম একসাথে একই জায়গায় বসে কন্টেস্ট করবে। তো এটাও কাইন্ড অফ একটা ফেস্টিভ্যালের মতো, দেখলে বুঝবা যে ওটার মানে ফিলিংসটা কেমন লাগে। সো কেউ যদি নাও করে থাকো আইসো, মানে ইনভাইটেশন থাকলো, এসে দেখে যাও যে তোমাদের ফ্রেন্ডরা একসাথে মানে একই সাথে কন্টেস্ট করবে, অথবা র্যাঙ্ক লিস্ট দেখবে। শোনো, মানে আমরা যখন মানে তোমরা যে কন্টেস্ট করো, ঠিক আছে, কন্টেস্টের মধ্যে বাংলাদেশের এই যে খেলা চলতেছিল না, মানে বাংলাদেশে খেলা চলে, আমরা বাংলাদেশের খেলা বাদ দিয়ে আমরা হলো কন্টেস্টের র্যাঙ্ক লিস্ট দিয়ে বসে থাকি। আমরা এই যে কয়েকদিন আগে আমরা ঘুরতে গেছিলাম, আমরা তো কয়েকজন ফ্যাকাল্টি মিলে সেন্ট মার্টিন ঘুরতে গেছিলাম, তখন হচ্ছিলো তোমাদের একটা কন্টেস্ট চলতেছিল মালনা ভাষা একটা কন্টেস্ট। তখন আমরা সবাই বসে গোল হয়ে বসে আমরা হলো র্যাঙ্ক লিস্ট দেখতেছিলাম। আমরা যতবার মানে রিলোড বাটন প্রেস করি, মানে ওইটার মধ্যে একটা মজা আছে দেখার, কিন্তু মানে আমি জানি না তোমরা ওই ফিলিংস পাও কিনা, কিন্তু এগুলার মধ্যে একটা মানে আমরা একটা আনন্দ পাই, মানে যে দেখার মধ্যে যে একটা সলভ হয়েছে, যে একটা টিম উপরে উঠে যাচ্ছে। অবশ্য আমাদের অ্যাম্বুলেন্সটা পারফরমেন্স খুব খারাপ ছিল, মানে আমরা ওটা এক্সপেক্ট করি নাই। সো এই যে তোমরা এনসিপি দিতে যাচ্ছ, সো তোমরা কিন্তু খালি তোমরা মানে যারা এনসিপি দিতে যাচ্ছ তারা কিন্তু খালি একলা পার্টিসিপেট করবে না, মানে আমরাও দেখি, আমরাও সবসময় বসে থাকি। ইভেন তোমাদের সিএমএস স্যার পর্যন্ত কিন্তু তোমাদের র্যাঙ্ক লিস্ট দেখি, মানে র্যাঙ্ক লিস্ট আমরা সবাই নিয়ে বসে থাকি।
তো এটা আসলে কতটুকু মানে যারা এখনো পর্যন্ত ইম্পর্টেন্স দেওয়া নাই, সমস্যা নাই, সিএসসি ফেস্টিভ্যাল আছে সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারো। আমি জানি না তোমাদের সিএসসি পড়ার পরেও কেন তোমাদের প্রোগ্রামিং কন্টেস্টের প্রতি ইন্টারেস্ট থাকে না, আমার এখনও পর্যন্ত মানে বোধগম্য হয় নাই। প্রোগ্রামিংয়ের প্রতি হ্যাঁ আমি জানি প্রোগ্রামিংয়ের প্রতি থাকে, অনেকের অ্যালার্জি থাকে, বাট মানে এটা কিন্তু তোমার নিজে করে খেতে হবে কাইন্ড অফ। কারণ তুমি প্রোগ্রামিং ছাড়া তোমার মানে সিএসসি করার মানে সিএসসিতে কোনো ফিল্ডে তুমি প্রোগ্রামিং পারো না, যে কোনো কোনো ফিল্ডে তুমি টিকতে পারবে না, সোজা কথা। তুমি যে কোনো ফিল্ডে যাও, সিএসসিতে থাকলে তোমাকে প্রোগ্রামিং পারতে হবেই। তুমি যে ফিল্ডে যাও, রিসার্চার হিসেবে যাও, টিচার হিসেবে থাকো, অথবা ডেভেলপমেন্টে দিয়ে যাও, যে জায়গায় যাও, অ্যাকসেপ্ট তুমি যদি সিএসসি ফিল্ডই চেঞ্জ না করে দাও, ঠিক আছে? মানে সিএসসি ফিল্ড চেঞ্জ মানে হলো অনেকে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছিল সিএসসি জাস্ট অনার্স কমপ্লিট করে বিবিএ এমবিএ পড়তেছে। তো এটা কাইন্ড অফ একটা সিস্টেম লস, মানে তুমি কেন তাহলে সিএসসি কেন বলো? আচ্ছা যাই হোক, ওগুলো আবার অনেক আলাদা বিষয়। সো ট্রাই করো, যারা এনসিসি করতে পারো নাই, এটা ফ্রি একটা কন্টেস্ট ছিল। সো আমাদের ফুডও সাপ্লাই করা হবে। সো এত বেশি না, মানে আমরা চেষ্টা করি সবসময় মানে হালকা পাতলা কিছু দেওয়ার, মানে ডিপার্টমেন্ট থেকে। সো ওগুলো দিয়ে দিয়ে ছবি আপ করতে হবে যে অ্যাটলিস্ট কিছু তো পাইছো, মানে ফ্রি কিছু তো পাইছো। যারা ফ্রেন্ডরা করে নেয় তাদেরকে দেখা যাবে, আর যারা হচ্ছে হলো মানে এখনও পারো নাই, তারপর অ্যাটলিস্ট ফেস্টিভ্যালেও পার্টিসিপেট করতে পারো। তো তোমার ফার্স্ট টাইম ফেস্টিভ্যাল হচ্ছে, তো এটা একটা মানে তোমাদের অনেক আগেও বলছি আমি, তো আমাদের থেকে তোমাদের এক্সাইটমেন্ট বেশি থাকা উচিত। আর অ্যাটলিস্ট আমরা যদি পরিশ্রম করতেছি তার তো অ্যাটলিস্ট একটু মানে ফিডব্যাক দিতে পারো, ঠিক না? আর ওই রেজিস্ট্রেশন ফি জাস্ট নমিনাল রেজিস্ট্রেশন ফি, তুমি চিন্তা করলে বুঝতে পারো যে তোমরা কতটুকু জিনিস পাচ্ছ। ইভেন মানে অ্যাওয়ার্ড না পাইলেও তোমার টাকা উসুল হবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো ফ্রেন্ডদেরকে একটু মোটিভেট করতে হবে, তোমরা যে আসো। আমি দেখছি মানে রেজিস্ট্রেশন কাউন্ট মোটামুটি আছে, মানে এত বেশি না, বাট আমরা যেটুকু এক্সপেক্ট করতেছি যে সবাই পার্টিসিপেট করবে। অ্যাটলিস্ট আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে, মনে করো তোমাদের এরকম 1000 উপরে স্টুডেন্ট আছে, তাহলে সবাই অ্যাটলিস্ট যদি পার্টিসিপেট করো তোমাদের, তো মানে এখন প্রিমিয়ার রেজিস্ট্রেশনে তো কোনো টাকা পয়সা লাগে না, ঠিক না? ওকে, আচ্ছা। সো আমরা আজকে হচ্ছে হালকা একটু ইনহেরিটেন্সটা শুরু করবো, মোটামুটি নেক্সট ক্লাস থেকে আরও এটা ডিপলি যাবো। আচ্ছা, তোমাদের শনিবার দিন একটা ক্লাস হবে, কারণ তোমাদের হচ্ছে হলো মানে ওই সেকশনে থাকে একটু তোমরা পিছিয়ে পড়ছো, কারণ তোমাদের একটা ক্লাস আগে গ্যাপ গেছিলো, ঠিক আছে? তোমাদের নেক্সটে মেকআপ আছে, ওই সময় আমি এটা আবার কাভার আপ করে দেবো, মানে ওই মেকআপটা আমি নিব না। সো বাট আগের থেকে নেওয়া উচিত, কারণ না হলে দুইটা সেকশন মানে ডিফার হয়ে যাচ্ছে। সো শনিবার দিন হচ্ছে হলো তোমাদের 10টা থেকে ক্লাস, মানে 8:30 দিন অলরেডি আছে। 10টা থেকে ল্যাব, 10টা থেকে কী ক্লাস কি? সমস্যা এখন বিষয়টা তোমাদের যে 3টা থেকে এনসিপিসি কন্টেস্ট, তো আমাদের একটু লাগবে, একটু টাইম লাগবে। না, আমার আবার 12টা থেকে আবার ডিপার্টমেন্ট মিটিং আছে, তো এটা অ্যারেঞ্জ করা যাবে। আচ্ছা, একটু কষ্ট করে 8:30 থেকে করো, কারণ মানে আর টাইম নাই, মানে না হলে তোমরা মানে একটু পিছিয়ে যাবা, এটা হলো সমস্যা। 9টা হলে যে 10টা বাজে ক্লাস আছে, ওই সেশনের দাম নাই তো, ওই তো পিছিয়ে পড়ে যাবে। আচ্ছা, 8:30 থেকে করো, একটা দিনই করো। আচ্ছা শোনো, মেকআপ ক্লাস করলে 8:30 বাজে আসতে হতো না? আসতে হবে, যেদিনকে মেকআপ ক্লাস আছে সেদিনকে 8:30 বাজে আসতে হবে না? তো সো মানে এটা তো এরকম না যে আমি তোমাদেরকে চাপাই দিচ্ছি, তোমাদের মেকআপ ক্লাস তো আসছে 8:30 বাজে, তোমাদের তো জোর করে 8:30 বাজে ক্লাস নিল, দিয়ে দরকার কী ছিল 8:30 বাজে ক্লাস নেওয়া? দুপুরে ক্লাস তো আসছিলই, শুধু শুধু 40 জন বানাই দিচ্ছ। হ্যাঁ, আমি রুম নাম্বার জানাই দেবো, তোমাদের সবাই গ্রুপে অ্যাড আছে না? আমি গ্রুপে রুম নাম্বারটা জানাই দেবো, চেষ্টা করবো আমি এই রুমে নেওয়ার জন্য। কোন মানডে? সব ক্লাস হবে, জাস্ট আমি মেকআপ ক্লাস যেদিন তো হবে সেদিন আমি জানাই দেবো যে ওই মেকআপ ক্লাসে ক্লাসটা হবে না। তোমাদের মেকআপ ক্লাস আছে তো? ও পিকনিকের জন্য?
পিকনিকে যাচ্ছ কেউ? পিকনিকে না গেলে অফ থাকবে কেন? কোনটা? না, তোমরা যাচ্ছ না, তাহলে আমি যাই কি? তোমরা যাইতে পারো কিন্তু মানে সুন্দরবন মানে যে মানে ওটা কি বলে, তোমরা নর্মালি যেতে হলে ফার্স্ট একটা গ্রুপ করে যেতে হবে। সেখানে হচ্ছে হলো মানে টাকা পয়সাও বেশি লাগে। তো এটা যেতে পারো, মানে চাইলে যেতে পারো। মানে এটা কি বলে, ডিপার্টমেন্ট ট্যুর একটা, আর একসাথে গেলে মানে এসব ট্যুরে আমি আমার লাইফে কোনো সময় ট্যুরে যাই নাই, ঠিক আছে, বাট এখন মিস করি। সো তোমরাও জিনিসগুলো মিস করতে পারো, কারণ এই লাইফে হ্যাঁ তা বলে এই না আবার পড়ালেখা বাদ দিয়ে, ঠিক আছে, পড়ালেখা বাদ দিয়ে যে আমার ট্যুরই সারা জীবন করতে হবে এরকম না, মাঝে মাঝে ট্যুর দরকার আছে, মানে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। আচ্ছা, তো আমরা একটু পড়া যাই। আচ্ছা দেখো, না তোমরা যাচ্ছ না কেন, মানে কোনো কারণ তো থাকা উচিত, মানে ফ্রেন্ডরা যাবে না তাই বলে ফ্রেন্ডদেরকে মোটিভেট করো। আর মানে এরকম এগুলো কিন্তু আসলে ডিপার্টমেন্ট ট্যুরগুলো কিন্তু রিয়েলি হয়, চিপ হয়, মানে কারণ তোমাদের ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়া হয়, সো ওই হিসাবে চিপ হয়ে যায়। সো হ্যাঁ, ওইটাই তো তোমাদের মানে ডিপার্টমেন্ট থেকে তো টাকা দেওয়া হচ্ছে, কিন্তু ওইটা তুমি যদি যাও আবার দেখো যে এটা ডাবল লাগবে, কারণ তোমাদের ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়ার কারণে এটা হাফ হয়ে গেছে। কিন্তু তুমি আবার বাইরে দেখো, ওইটা দেখো যে আবার ঠিকই এটাতে বেশি লাগবে। আচ্ছা এদিকে আসো। তো আমরা ইনহেরিটেন্স বলছিলাম যে আজকে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, তো ইনহেরিটেন্স দেখে আসছিলে কেউ? দেখো আমি তোমাদের প্রত্যেক ক্লাসে আগে কিন্তু বলে দিই যে কি টপিক পড়ানো হবে, অ্যাটলিস্ট যদি দেখে আসো, না দেখে আসলে কোনো সমস্যা নেই, মানে কে কেয়ার করে, ঠিক না? তুমি কেয়ার করো না, আমি কি কেয়ার করবো, পরীক্ষার সময় দেখা হবে কে কেয়ার করে। আচ্ছা, সো ইনহেরিটেন্স এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝা যায়, মানে এই ওয়ার্ডের মধ্যে কিন্তু দেখো আছে যে ইনহেরিট, তারপর টেন্স, ঠিক আছে। সো ইনহেরিটের বাংলা মিনিং কি? উত্তরাধিকারী, বংশক্রমে, সামথিং এরকম। সো ফর এক্সাম্পল আমি যদি বায়োলজিক্যালি আমি কথাটা বলি যে ইনহেরিট করতেছি, দ্যাট মিনস তুমি তোমার ফাদারের কিছু মানে প্রপার্টি অথবা সামথিং কিছু তুমি ইনহেরিট করবা, ঠিক আছে। তোমার ফাদার কিছু যদি রেখে যায় তো সেটা তুমি অটোমেটিক তোমার ইনহেরিট করবা। আবার কিছু নাও ইনহেরিট করতে পারো, অথবা পার্শিয়ালি ইনহেরিট করতে পারো, যে কিছু ইনহেরিট করলা, কিছু ইনহেরিট করতে পারলো না, অথবা তোমার ভাই বোন আছে তারা ইনহেরিট করবে, তাহলে তুমি সব কিছু ইনহেরিট করতে পারবে না, কিছু পার্টিকুলার জিনিস ইনহেরিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাও সেম প্রপার্টি ইউজ করা হয়। এখানে ইনহেরিটেন্স দিয়ে আমি হচ্ছে হলো অন্য কোনো ক্লাসের প্রপার্টি আমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে, জাস্ট লাইক হচ্ছে আমি যে ফাদারের প্রপার্টি আমি চিলড্রেনের মধ্যে নিয়ে আসবো, আর এখানে হচ্ছে কোনো ক্লাসের প্রপার্টি আরেক ক্লাসের মধ্যে নিয়ে আসবো। সো এটা আমি কোন সময় ইউজ করবো? এখন সে ধরো আমাদের মনে হয় ইউনিভার্সিটির কথা আমি যদি চিন্তা করি, ইউনিভার্সিটিতে আমি কয়েকটা টাইপের ক্লাস যদি চিন্তা করি, ক্লাস মানে হলো কয়েকটা মনে করো প্রপার্টি টাইপের, মানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স এলিমেন্ট যদি মানে দ্যাট মিনস করো গ্রুপ যদি চিন্তা করি, তাহলে একটা স্টুডেন্টের জন্য একটা ক্লাস তৈরি করতে পারি, স্টুডেন্টের ইনফরমেশন নেওয়ার জন্য, স্টুডেন্টের যে কাজকর্ম করে তার জন্য একটা আমি ক্লাস তৈরি করতে পারি, টিচারের জন্য আমি একটা ক্লাস তৈরি করতে পারি, স্টাফের জন্য একটা ক্লাস তৈরি করতে পারি, রেজিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের জন্য একটা ক্লাস তৈরি করতে পারি, তাহলে কি 4টা ক্লাস হলো না? এখন দেখো সবার মধ্যে কি কিছু কমন এলিমেন্ট থাকবে না? সে ধরো নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। সো এই 5টা জিনিস কি? ধরো এই 5টা জিনিস জাস্ট চিন্তা করলাম, আর অনেকগুলো কমন থাকতে পারে, তাহলে এই 5টা জিনিস কি সবার মধ্যেই থাকতে হবে, স্টুডেন্টের মধ্যেও আছে, টিচারের মধ্যেও আছে, স্টাফের মধ্যে থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের মধ্যে থাকবে। তাহলে এই 5টা এলিমেন্ট যদি তুমি কোনো সময় ডিক্লেয়ার করো, ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবল মেথডে থাকতে পারে। এখন এই 5টা ভেরিয়েবলে যদি তুমি খালি যদি চিন্তা করো, তাহলে এই 5টা ভেরিয়েবল এই 5টা ক্লাসের মধ্যে তৈরি করতে হইতেছে, তাহলে 25 টাইমস তোমাকে এটা লিখতে হবে, অ্যান্ড 25 টাইমস তুমি লিখলা, তাহলে তোমার এক্সট্রা কতবার লিখতে হলো? 20 বার লিখতে হলো না? আসলে তো লেখা দরকার ছিল একবার, যাতে সবাই এটা ইউজ করতে পারে। আমরা কিন্তু এখানে যে অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে মেন কনসেপ্টটা একটা হচ্ছিল, মানে মেন সুবিধাটা হচ্ছিল যে আমি এটা লিখবো একবার, ইউজ করবো বারবার, রিইউজেবল করা, ঠিক আছে। যে আমাকে অন্য নতুন একটা প্রপার্টি চলে আসলো, তখন আমাকে বেশি চেঞ্জ করতে হবে না, আমি আগের এক্সিস্টিং জিনিস নিয়ে আমি একটু চেঞ্জ করে দেবো, এটা হচ্ছিল রিইউজেবল কনসেপ্ট, ঠিক আছে।
এখন তাহলে এখানে রিইউজেবল হচ্ছে, আমি প্রত্যেকটার জন্য কি আলাদা তৈরি করতেছি না? আবার ধরো প্রত্যেকটার জন্য যদি আমি একটা গেটার সেটার মেথড লিখি অথবা কিছু কাজের মেথড লিখি, ধরো যে ক্যালকুলেট এরিয়া, অথবা এখানে দেখলাম যে ক্যালকুলেট এজ, ঠিক আছে, অথবা ক্যালকুলেট বার্থডে, এরকম কিছু আমি যদি মেথড লিখি, অথবা ক্যালকুলেট স্যালারিটা বাদ দাও, মনে করো ক্যালকুলেট রেসপন্সিবিলিটি, এরকম সামথিং যদি কিছু মেথড লিখি, ধরো ওই এই 5টার জন্য আমার ধরো মেথড আছে আমার 10টা, জাস্ট গেটার সেটারই ধরো, তাহলে টোটাল আমার কি 10টা মেথড, 5টা ভেরিয়েবল, এই 15টা এলিমেন্টস আমার কি প্রত্যেকটার জন্য লিখতে হচ্ছে। তাহলে কি 75 টাইমস লিখতে হচ্ছে, মানে 75 বার লিখতে হচ্ছে টোটাল। বাট আসলে লেখার দরকার কত ছিল? জাস্ট অনলি 15 বার। তাহলে 15 বার আমি যদি লিখে রাখতাম, বাকিগুলোর মধ্যে ইউজ করতে পারতাম, বাট এখন লিখতে হচ্ছে কবার? 75 বার। তাহলে কি কাইন্ড অফ আমার হচ্ছে হলো 60 বার বেশি লিখতে হচ্ছে। এই যে 60 বার যে বেশি লিখতে হচ্ছে, এইটা যাতে লিখতে না হয়, আমি যদি একবার লিখে বারবার ইউজ করতে পারি, এটাই হচ্ছে ইনহেরিটেন্সে করা যায়। সো আমি হলো একবার লিখে রাখবো একটা ক্লাসের মধ্যে, বাকি ক্লাসগুলো হচ্ছিল এগুলোকে ইনহেরিট করবে। সো স্টুডেন্টও ইনহেরিট করবে, তাহলে স্টুডেন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, টিচারও ইনহেরিট করবে, টিচারের মধ্যে অ্যাড হয়ে যাবে, স্টাফও ইনহেরিট করবে, স্টাফের মধ্যে অ্যাড হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? সো এটা হচ্ছে ইনহেরিটেন্সের মেন সুবিধা, যে আমাকে বারবার কোড লিখতে দিতেছে না, আমি রিউজেবল কোড তৈরি করতে পারছি। এটা হলো ফার্স্ট। আরও কিছু সুবিধা আছে। ফর এক্সাম্পল, কোনো সময় তোমার মনে হলো যে আমি একটা জায়গায় চেঞ্জ করে দেবো, একটা স্পেসিফায়ার চেঞ্জ করে দেবো, মনে করো আমি বললাম যে এয়ারপোর্ট থেকে সবগুলো ধরো ফার্স্টে প্রাইভেট আছে, বাট আমি কিছুদিন পরে বললাম যে না থাক, মোবাইল নাম্বারটা আমি পাবলিক করে দিই সবার জন্য। তাহলে আমার কি করতে হবে? প্রত্যেকটা ক্লাসে যে আমাকে বলতে হবে না যে তুমি পাবলিক হয়ে যাও, তুমি পাবলিক হয়ে যাও, প্রত্যেকটা পাবলিক চেঞ্জ করতে হবে। বাট এটা যদি এক জায়গায় লেখা থাকতো, তাহলে আমার কি করতে হতো? তাহলে এক জায়গায় আমি জাস্ট চেঞ্জ করে দিতাম, প্রাইভেট থেকে পাবলিক, সবাই চেঞ্জ করে দিত, কারণ এটা গ্লোবালি আসতেছে। কথা বোঝা গেছে? ফর এক্সাম্পল, টিউশন ফি নামে যদি একটা ক্লাস থাকে, এখন সবার স্টুডেন্টের জন্য যদি টিউশন ফি আলাদা ওই ইনফরমেশনগুলো যদি অ্যাড করতে থাকে, যে তোমার টিউশন ফি দিতে হবে এত, তোমার টিউশন ফি দিতে হবে এত, এরকম যদি দিতে থাকে, তাহলে সবার জন্য এরকম টিউশন ফি এর ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। এখন যদি কোনো সময় টিউশন ফি চেঞ্জ হয়, শুধু তোমার জন্য হবে? সবার জন্য হয় না? হ্যাঁ, এখন যদি সবার জন্য চেঞ্জ করে দেয়, তাহলে সবার যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে যে চেঞ্জ করতে হবে না? তাহলে এতগুলো স্টুডেন্টের ইনফরমেশন চেঞ্জ করা চারটাখানি কথা, ম্যানুয়ালি চেঞ্জ করা। বাট যদি এরকম হয় যে আমি এক জায়গায় চেঞ্জ করবো, বাকি সবাই হচ্ছে ওই জায়গা থেকে ইনফরমেশনগুলো ইনহেরিট করে নিয়ে আসতেছে, তাহলে আমি এক জায়গায় চেঞ্জ করে দেবো, বাকিরা তো ইনহেরিট করে রেফারেন্স করে নিয়ে আসতেছি, তাহলে চেঞ্জ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? এটাই হচ্ছিল ইনহেরিটেন্স। এটা হলো একটা মেন কারণ, যে কারণে আমি হচ্ছে ইনহেরিটেন্স করবো। একটা হচ্ছিল কোডের রিউজেবিলিটি বাড়ানো, মানে বারবার ইউজ করবো, আর হচ্ছিল এই যেরকম যাতে এডিটটা আমরা তাড়াতাড়ি করতে পারি। সো যখনই এরকম কমন প্রপার্টি থাকবে, তখনই আমরা হচ্ছিল এরকম মাল্টি লেভেল ইনহেরিটেন্স করবো। ঠিক আছে? সো আপাতত আমরা ধরো এই আমাদের কমন প্রপার্টি নিয়ে আমি একটা ক্লাস তৈরি করি, পার্সন ক্লাস, জাভা ক্লাস পার্সন, যেটার মধ্যে আমি 3টা ধরো আপাতত দিই, পাবলিক স্ট্রিং নেম, পাবলিক ডেট ডিওবি, পাবলিক স্ট্রিং আচ্ছা, জাস্ট এই 3টা দিলাম, স্ট্রিং নেম, এটা ডেট অফ বার্থ, ডেট নামে একটা ইএস ক্লাস আছে, যেটা হলো ডেট টাইপের জিনিস রাখা যায়, মানে ডেট যেগুলো রাখা যায় 25 ফেব্রুয়ারি 2017, স্ট্রিং অ্যাড্রেস। ঠিক আছে? এই 3টা এলিমেন্ট আছে আমাদের। এখন আমি ধরো এখানে স্টুডেন্ট একটা ক্লাস আছে, এই ফাইনালি আপাতত চিন্তা বাদ দাও। এখন আমি কি করতে চাই, মনে করো এটার মধ্যে ধরো আরেকটা প্রপার্টি রাখি, পাবলিক অথবা প্রাইভেট দিতে পারো, প্রাইভেট। আচ্ছা, এখন তো বললাম যে আমাদের কমন প্রপার্টিগুলো অন্যরা হচ্ছে ইনহেরিট করে নিয়ে আসবে। এখন প্রত্যেকটা ক্লাসের আবার কিছু প্রাইভেট এলিমেন্ট থাকতে পারে না, প্রাইভেট না থাকুক, নিজের এলিমেন্ট, পাবলিক থাকুক বাট এটা নিজের এলিমেন্ট। ফর এক্সাম্পল, স্টুডেন্টের কি থাকতে পারে, যে স্টুডেন্টের সিজিপিএ থাকতে পারে, বাট স্টুডেন্টের সিজিপিএ আছে, টিচারের কি সিজিপিএ থাকবে? টিচারের সিজিপিএ আমার রাখার দরকার আছে? স্টাফের সিজিপিএ থাকবে, অ্যাডমিনিস্ট্রেটরের সিজিপিএ থাকবে, বাট সিজিপিএ থাকবে কার? স্টুডেন্টের। তাহলে এটা কি পার্সোনাল ক্লাসে রাখার দরকার আছে, যেটা সবাই ইনহেরিট করবে? কারণ এটা তো কমন প্রপার্টি না। টিচারের যেমন স্যালারি আছে, স্টুডেন্টের স্যালারি নেই,
স্টুডেন্টের হচ্ছে হলো অনলি সিজিপিএ। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে ধরো কিছু রেসপন্সিবিলিটি আছে। টিচার হয়তো কোনো ধরো একটা তার ল্যাব আছে, রিসার্চ ল্যাব মেনটেন করে, বাট ওই রিসার্চ ল্যাব কি টিচার স্টুডেন্টে থাকবে? টিচারে থাকবে। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের কি রিসার্চ ল্যাব থাকবে? ওটা অনলি থাকবে হচ্ছে হলো টিচারে। সো এরকম যে ইনফরমেশনগুলো যেগুলো অনলি পার্টিকুলার ক্লাসের মধ্যে, ওগুলো হচ্ছে এই ক্লাসের মধ্যে লিখতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু খালি প্রাইভেট না, পাবলিক হতে পারে। যেমন যে পাবলিক স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডি কি টিচার থাকবে? টিচারের জন্য হয়তো টিচার একটা আইডি থাকবে, ওটা হয়তো আলাদা আলাদা ফর্মে, ঠিক আছে? সো বাট আইডিটা আমি রাখতে হবে পার্সোনাল ক্লাসে, যদি সবার জন্য ওই আইডি ট্যাগটা সেভ হইতো, বুঝা গেছে? তো এখন এটা কিন্তু পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। আমি বলতেছি যে তার নিজস্ব এলিমেন্ট, তার নিজস্ব এলিমেন্ট বলতে এই না যে তুমি এটা পাবলিক অথবা প্রাইভেটে ক্যাটাগরিজ করবে অথবা প্রাইভেট করে দেবে। প্রাইভেট মানে হচ্ছিল জাস্ট হলো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, ঠিক আছে? এটা কিন্তু রিলেশন, বাট এটার মধ্যে কিন্তু এরকম কোনো কিছু নাই যে আমার নিজের এলিমেন্ট বলে আমি প্রাইভেট করে দেবো। আমার নিজের এলিমেন্ট হলো আমি তো পাবলিক করতে পারি। কোনো স্টুডেন্টের ইনফরমেশন, আমি কিছু ইনফরমেশন রাখলাম, স্টুডেন্ট আইডি, এটা আমি পাবলিক করে দিতে পারি অথবা প্রাইভেটও রাখতে পারি, বুঝা গেছে? এখন দেখো স্টুডেন্টের মধ্যে কি অনলি দুইটা ইনফরমেশন আছে, বাট আমার কি জানি স্টুডেন্টের মধ্যে আরো কতগুলো ইনফরমেশন রাখতে হবে, যে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সেগুলো কি এটার মধ্যে আসছে? আমাকে এগুলো আনতে হবে এখানে, কথাটা বুঝতে গেছে? সো এগুলো আনতে হলে যে ইনহেরিট করে আমাকে নিয়ে আসতে হবে কোন জায়গা থেকে? পার্সন ক্লাস থেকে। কারণ পার্সন হচ্ছিল আমার প্যারেন্ট, তার কাছ থেকে আমি ইনহেরিট করে আমার মধ্যে নিয়ে আসবো। সো এইটা নিয়ে আসার জন্য জাস্ট একটা ছোট একটা কিওয়ার্ড আছে, সেটা হলো এক্সটেন্স, ঠিক আছে? সো এটা যদি দেই তাহলে আমার হচ্ছে হলো পার্সন ক্লাসে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমার মধ্যে চলে আসবে, বুঝা গেছে? সো এখন ধরো আমি তো বললাম যে এটা চলে আসছে, বাট এখানে কি দেখাচ্ছে যে চলে আসছে না, বাট এটা চলে আসছে, আমার এটা হলো হিডেনলি আছে। তো এখন ধরো আমি যদি এখানে একটা মেথড লিখি, পাবলিক ভয়েড প্রিন্ট ডিটেলস এস আউট, ধরো স্টুডেন্ট আইডি দিলাম, স্পেস দিয়ে সিজিপিএ প্রিন্ট করলাম, এস আউট নেম, এই দুটো যেভাবে ইউজ হচ্ছে এই দুটো কি সেমভাবে ইউজ হচ্ছে না? বাট ইউজ হওয়ার কথা, কারণ কি এই দুইটা এখানে আছে, বাট আমি যখন এক্সটেন্ড করে ইনহেরিট করে নিয়ে আসছি তখন এটা হিডেনলি এখানে অ্যাড হয়ে গেছে। সো এই দুইটা নেম আর অ্যাড্রেস এবং ইভেন ডেট অফ বার্থ তো আমার এখানের মধ্যে চলে আসছে, বাট এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, বুঝা গেছে? সো আমি যখন ইনহেরিট করব এক্সটেন্ড দিয়ে, এক্সটেন্ড মানে কি? এটা বড় করা। তো এক্সটেন্ড বড় করা মানে কি? তার প্যারেন্টগুলো আমি বড় করব, প্যারেন্টিং ইভেন্টগুলো নিয়ে এসে আমি নিজে বড় হয়ে যাবো। সো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই ইভেন্টগুলো আমার এখানে অ্যাড হয়ে গেছে, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কি? এটা এখানের মধ্যে আমি কোডটা লিখি না, লিখছি হচ্ছিল পার্সন ক্লাসে, বাট এটা কিন্তু হিডেনলি এখানে অ্যাড হয়ে গেছে। সো বুঝা গেছে ইনহেরিটেন্সটা? আমি ইনহেরিটেন্স দিয়ে হচ্ছে হলো আমার প্যারেন্ট ক্লাসে ইলিমেন্ট করে নিয়ে আসবো। আচ্ছা, প্যারেন্ট ক্লাস কোনটা যাকে আমি এক্সটেন্ড করছি? প্যারেন্টস, এখানে পার্সন ক্লাস, আর এখানে চিলড্রেন হচ্ছে হলো স্টুডেন্ট ক্লাস। সো এই যে প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ, বুঝা গেছে? আচ্ছা, এখন আমি তো এখানে সবগুলোই নিয়ে আসছি, দেখো সবগুলো এখানে দিতে পারতেছি না, আনতে পারছি না নেম অ্যাড্রেস, বাট আমি যদি পার্সন ক্লাসের মধ্যে সে নেমটাকে যদি আমি করে দিই প্রাইভেট, এখন দেখো এটাও দিচ্ছে না, কারণটা কি? ওটার মধ্যে প্রাইভেট অ্যাক্সেস আছে। দেখো এটা মনে করে রাখো, আমি বলছিলাম কিন্তু প্রাইভেট ইজ অলওয়েজ প্রাইভেট, এটা এনি সিচুয়েশনে এটা প্রাইভেট, ইউ ক্যান নট অ্যাক্সেস দ্যাট আউটসাইড এ ক্লাস। তো এটা কি আসলে আমি পুল করে নিয়ে আসতেছি না কাইন্ড অফ ওখান থেকে, এটা তো বাইরে অ্যাক্সেস করতেছি। নেম এটা তো আসলে আসলে হচ্ছে পার্সোনাল ক্লাসের, পার্সোনাল ক্লাসের কোনো জায়গায় এটা ইউজ করছি আমি, পার্সোনাল ক্লাসের মধ্যে ইউজ করা হয়েছে। ইভেন এটা কেউ কোনো অবজেক্ট ডিক্লেয়ার করে ইউজ করছি? অবজেক্ট ডিক্লেয়ার করে তো আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এটা প্রাইভেট। সো ইনহেরিটেন্সের মধ্যে বুঝে আমি বলছিলাম যে তুমি তোমার ফাদারের কিছু কিছু প্রপার্টি নিয়ে আসতে পারবা, সব পারবা না। সো এখানে হ্যাঁ সবগুলো যদি পাবলিক হয় তাহলে নিয়ে আসতে পারবো, বাট কিছু যদি প্রাইভেট থাকে তাহলে ওগুলো নিয়ে আসতে পারবো। সো পাবলিকগুলো অনলি আমি অ্যাক্সেস করতে পারবো, প্রাইভেটগুলো আমি অ্যাক্সেস করতে পারবো না। প্রাইভেট অলওয়েজ প্রাইভেট, তুমি ওই ক্লাসে কার্লি ব্রেসের বাইরে কোনোভাবে কোনো প্রকারই তুমি অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ
প্রাইভেটগুলো অ্যাক্সেস করা যায়। এটা অনেক একটা অ্যাডভান্স একটা টুল আছে, জাভা রিফ্লেকশন বলে। যদি কোনো সময় টাইম পাও জাভা দেওয়ার পরে মানে ক্লাস কোর্স কমপ্লিট করার পরে তখন দেখতে পারো। বাট জাস্ট জানাই রাখলাম যে তুমি যে ভবিষ্যতে স্যার না বলো যে স্যার বলে না কোনো সময় যে প্রাইভেট অ্যাক্সেস করা যায়, জাভা রিফ্লেকশন অ্যাক্সেস করা যায়। এটা কাইন্ড অফ হ্যাকিং টাইপের, ঠিক আছে? মানে তুমি একটা অবজেক্টকে হ্যাক করে তুমি ওটা প্রাইভেটটাকে অ্যাক্সেস করো, এটা জাভা রিফ্লেকশন বলে। মানে ওটা অনেক অ্যাডভান্স হবে। বাট ইন জেনারেল তুমি প্রাইভেটের কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবা না, এটা ইনহেরিটেন্স দিয়ে হোক ডট দিয়ে হোক। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন যে আমি যদি বলতে পারি, এখন যে নেমটাকে আমি অ্যাক্সেস করতে পারছি না, তাহলে এখন নেমটাকে এখানে প্রিন্ট করবো কীভাবে? গেটার সেটা আমি ইউজ করতে পারি, কারণ গেটার সেটা তো জানি যে গেটার সেটা দিয়ে এটা অ্যাক্সেস করা যায়। সো আমি যদি পার্সন ক্লাসের মধ্যে একটা গেটার মেথড লিখি, সে অল্ট ইনসার্ট গেটার অ্যান্ড নেম। সো আমি একটা গেটার মেথড লিখলাম, জাস্ট একটা গেটার, ঠিক আছে? সো যেটা আসলে কি করতেছে, ওই নেমটাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি স্টুডেন্ট ক্লাসে যে বলি গেট নেম, তাহলে কি ওটা আমি অ্যাক্সেস করতে পারবো? তো এটা ভায়া হয়ে অ্যাক্সেস করতে হবে। প্রাইভেট কোনোভাবেই তুমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, তোমাকে ভায়া হয়ে অ্যাক্সেস করতে হবে গেটার মেথড অথবা সেটা। বুঝা গেছে? সো আপাতত আজকে ক্লাস এই পর্যন্তই। সো ইনহেরিটেন্সের ইন ডিটেলস নেক্সট ক্লাস থেকে আমি একটা ফুললি শুরু করবো। যদি এখন পর্যন্ত ইনহেরিটেন্সের বেসিকটুকু বুঝতে না পারো, বাসায় যে আগের ভিডিওগুলো দেখো, অথবা আমি আগের ক্লাসেও কিছু একটু বেশি পড়াইছি, সো সেটা একটু দেখতে পারো। আচ্ছা, আমি আজকে আপলোড করব, ঠিক আছে? মানে আমি এ দুই দিন আসলে আপ করতে পারিনি, সরি।